বিএনপির দুঃসময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাল ধরেছেন, তার ব্যক্তিগত একটা ইমেজ থেকে বিএনপিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। যখন বেগম খালেদা জিয়া কারাগারে, তার পুত্র তারেক রহমান প্রবাসে, এই জাতীয় ক্রাইসিসে সংস্কারপন্থীদের সঙ্গে মোকাবেলা করা, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিপরীতে উজান বইতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। সাম্প্রতিক সময় তিনি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন। বিএনপিতে তার প্রয়োজন কি ফুরিয়ে গেছে, এমন আলোচনা শুরু হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই? সবাইকে একত্রিত করে বিএনপিকে ধরে রাখা, বিএনপির বিভিন্ন কর্মসূচিকে উজ্জীবিত করে রাখায় তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকার পরিবর্তে হঠাৎ করে আসা অন্যকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, এমন প্রশ্ন বিএনপির অভ্যন্তরে। স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বেগম খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কথিত আছে তারেক রহমানের একসময় তিনি প্রাইভেট টিউটর ছিলেন। সব মিলে তার স্মার্টনেস, তার লেখাপড়া, তার ব্যুরোক্রেসিতে চাকরি করা, প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এবং জিয়া পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে তিনি এখন বিএনপিতে খালেদা জিয়া পরিবারের মোস্ট ট্রাস্টেড, সবচেয়ে আস্থা এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন। এটা বিএনপির অনেকেরই ধারণা। তাদের কারু কারু মতে যে প্রতিকূল পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির আন্দোলন সংগ্রামে, ক্ষমতাসীন আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়ে, তখন তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অন্য কেউ ছিল না। সালাউদ্দিন আহমেদ বিদেশে ছিলেন, বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান প্রবাসে, আর দলের ভিতরে সংস্কারপন্থীদের নানা রকম আলাপ আলোচনা, বিভিন্ন রকম ভূমিকা ছিল। এর মধ্য থেকেও বিএনপিকে ধরে রাখা, বিএনপিকে তার আন্দোলন গতি প্রকৃতিতে স্রোতের সঙ্গে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার ভিতর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন। সজ্জন হিসাবে রাজনীতিতে কখনো অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করা, গ্রুপিংয়ের ভিতর সম্পৃক্ত না হওয়া, এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বড় ধরনের অ্যাসেট। কিন্তু সাম্প্রতিক সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে, প্রধান উপদেষ্টার দপ্তরে, সংস্কার কমিশনে বিএনপির বিভিন্ন নৈতিক এবং নীতিমালা সংক্রান্ত কথা বলায় মুখ্য ভূমিকায় দেখা যায় সালাউদ্দিন আহমেদকে, এবং তিনি খুব স্মার্টলি কথা বলেন। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন কি ফুরিয়ে গেছে? যে কোনো সময় কি তার চলে যাওয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি? সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনে জিয়াউর রহমানের কথা মনে করেছেন। এটা নিয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া। জিয়াউর রহমানকে তারা মনে করেন অনেক গুণে গুণান্বিত, তার কাছাকাছিও কোথাও নেই ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করতে গেলেন কেন? একজন সুদ ব্যবসায়ী, অনির্বাচিত এবং দেশের জন্য যার কোনো কন্ট্রিবিউশন নাই, তাকে। জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধে ছিলেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তার বক্তব্য এবং ইউনূসের অতীত সব মিলে সেটা কি সুখকর ছিল? অনেকের ধারণা নানাভাবে এখন আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে তাকে আরো বিব্রত হতে হয়েছে। তিনি বলেছেন এই সাক্ষাৎকারই দেননি, সংশ্লিষ্ট সাংবাদিক বলছেন তার কাছে অডিও আছে।
বিএনপির কেউ কেউ বলছেন তার সঙ্গে দেখাই হয়নি, ওই সাংবাদিক ছবিটি প্রকাশ করেছেন তার সঙ্গে। কেউ কেউ বলছেন যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাকে সেভাবে না, ন্যারেটিভটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ বিষয়টাকে লেজে গোবরে জড়িয়ে ফেলা হচ্ছে। তাসনিন জারা, আক্তার, এদের সমমানের গেস্ট হয়ে ইউনূসের জাতিসংঘ সফরে দর্শক শ্রোতা হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রস্তুত ছিলেন, নাকি তাকে হুকুম তামিল করতে হয়েছে যাতে নিউ ইয়র্কে গিয়ে ডক্টর ইউনূস নতুন কোনো কনস্পিরেসি না করতে পারে, বিএনপির বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো জোট করতে না পারে, বা অন্য কোনো পলিসি মেক আউট করতে না পারে, সেটাকে ডিলিজেন্টলি ওয়াচ করতে হবে। সে কারণেই তার যাওয়া, এমনটা বিএনপির গুরুত্বপূর্ণ সার্কেল থেকে বলা হচ্ছে। এই পরিবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ কন্ট্রিবিউশন এখন কি বিএনপি তার প্রয়োজন নেই? এটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত। তারা খন্দকার দেলোয়ার হোসেন, যশোরের তলিকুল ইসলাম, আরো কিছু নেতাদের নাম উল্লেখ করে বলেছেন বিএনপিতে ক্রান্তিকালে অনেকে দায়িত্ব পালন করা অনেক নেতারা কিন্তু বিদায়ের সময়টা খুব সুখকর ছিল না তাদের, এমনকি তাদের পরিবারকেও সেভাবে রাজনীতিতে মূল্যায়ন করা হয়নি, এটা তাদের ধারণা। বিএনপির একটি গুরুত্বপূর্ণ সেকশনের ধারণা যে কোনো সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দিয়ে তাদের পরিবারের আত্মীয়, বিশ্বস্ত, তারেক রহমানের কথিত প্রাইভেট টিউটর সালাউদ্দিন আহমেদকে একজন স্মার্ট এবং ট্রাস্টেড নেতা হিসাবে মহাসচিব করা হবে। বিদায় হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ স্থান থেকে। আপনি কেমনটা ভাবছেন? যে যেখানে থাকেন ভালো থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমতের বাইরে ব্যক্তিগতভাবে অনেকের কাছে একজন সজ্জন হিসাবে পরিশীলিত, পরিমার্জিত কথা জানার চেষ্টা করেছিলাম ভেতরের খবর যে কে কে গিয়েছিল। তো তখন আমাকে তারা বলছিলেন যে, মানে বলেন নাই যে যান নাই, দুজন গিয়েছেন, লামিয়া মোর্শেদ গিয়েছেন আর ইউনূস গিয়েছেন। এটা দেখেন ফার্স্ট মিথ্যে কথা, মানে যেটা আসলে বাইরে ছড়ানো হয়েছে, মোহাম্মদ ইউনূসের প্রেস টিম যেটা বাইরে ছড়িয়েছে সেটা। তারপর ছবিটা যখন দেখলাম, আমি ছবি কোথায়, নিশ্চয়ই ছবি থাকবে, বলে হ্যাঁ ছবি পরে দিবে, ওটা একদম সবার পরে, সবাই যখন বলবে ছবি তোলে নাই, হ্যাঁ একটা ইয়ের মতো রাখছে আর কি, রহস্যের মতো করে রেখেছে যে তখন ছবি সবার শেষে প্রচার করে সবার আর কি গুজবের মুখে চুনকালি মারবে, এরকম একটা বিষয় তারা সাজিয়েছে। ছবিটা যখন দেখলাম, ছবি অনেকেই তখন দেখলাম যে ওই সেম প্যাটার্নের আরেকটা ছবি আরেক গ্রুপের সাথে, এবং বোঝা যাচ্ছে যে এরকম হাতটা এরকম করে দেয়া, একই অ্যাঙ্গেলে, একই চেহারায়, একই রকম ফেস। তখন আমি ওখানে ঢুকে দেখলাম যে এটা অলরেডি আসলে আমার এখানে যেহেতু সকাল বাংলাদেশ বা ইউকে তারা একটু আমাদের থেকে এগিয়ে আছে অনেক ঘন্টা আগে, তো ওনারাও অনেকে আসলে ছবিটা নিয়ে দেখলাম যে লেখালেখি করছে। তো তা আসার আগে আমি এই অফিসিয়াল পেজে যে দেখি এবং জুম করে দেখলাম যে একদম সত্যি। আপনি নিজেও যদি ছবিটা দেখেন এবং ছবিটা একটু জুম করে দেখলে দেখবেন যে হাতের এই জায়গাটা, এটা এডিটটা ভালো হয়নি, হ্যাঁ, অথবা আমি জানি না, আমি এডিট করতে পারি না, হয়তো ওরকমই হয়, বোঝা যায়। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি ছবির ক্যাপশনটা খেয়াল করেন, ছবির ক্যাপশনে কি লিখেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি পোজ দিয়েছে ইউনূসের জন্য। এভাবে আপনি স্পর্ধাটা চিন্তা করেন, একে তো কত বড় মিথ্যাচার, মানে মিথ্যার উপর দিয়ে মিথ্যা। আর এটা তো আসলে মোহাম্মদ ইউনূসের আমরা প্রথম থেকে দেখে আসছি। উনি বলছিলেন যে উনি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তার সাথে ওনার ন্যূনতম যোগসূত্র ছিল না, উনি কিছুই জানতেন না। 5ই আগস্টের পরে ওনাকে ফোন করে আনা হয়, উনি 28 আগস্ট আসলেন। আর ইউনূসের যারা রাজনৈতিক সহকর্মী, ষড়যন্ত্রের অংশ, তাদের কাছ থেকে আমরা জানলাম, তারা ফেসবুক পোস্ট দিলেন যে 3 তারিখে তারা অনেকেই কেউ কিভাবে মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছে।
মোহাম্মদ ইউনুস বলছেন যে তোমরা কি পারবে, ওকে ফাইন আছি, এরকম একটা ব্যাপার। তো এরকম চোখে মুখে যখন তখন মিথ্যা কথা, কিন্তু ছবিটা আসলে এটা ভয়ঙ্কর, এটা মানে ক্রাইম। আপনি কিন্তু অফিসিয়াল পেজে দিয়েছেন, এবং তো আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। তো যে মানুষটা, যেই মানুষের গ্রুপ আর কি যারা এই কাজটা করতে পারে, তারা কি করতে পারে না আপনি বলেন? মানে রাতকে দিন, দিনকে রাত, এটা তাদের জন্য কোনো ম্যাটারই না। মানে মোহাম্মদ ইউনুসের এই ইভেন মিটিং, এটা নিয়ে জেনারেল মিটিং নিয়ে তার আসলে আমার কাছে মনে হচ্ছে তার অ্যাচিভমেন্ট হচ্ছে ডিন, আর অ্যাচিভমেন্ট হচ্ছে একটা ফেক ছবি। এর বাইরে কিন্তু আর কিছু দেখছি না। প্যারিসের মেয়রের সঙ্গে দেখা করেছেন, এটা অবশ্য একটা যদি মনে করেন ওনার অ্যাচিভমেন্ট হয়তোবা। হ্যাঁ, আপনি চিন্তা করেন এই যে ইউনুস সেন্টারে যে কাজ করবো, কালকে একটা আজকে মিডিয়াতে এসছে একটা ছবি, যে বিশ্ব নেতৃবৃন্দ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং তারা ইউনুসকে সমর্থন ঘোষণা করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ এবার বিভিন্ন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরকম একটা গ্রুপ কিন্তু এটা। এবং এইটা বুঝাই যাচ্ছে ইউনুস সেন্টার একটা আয়োজন, এটা আয়োজন করেছে তারা। বা এই যে যেটা প্রেস যেটা ছাড়লো, আপনার মনে আছে কিনা জানি না, বা বাংলাদেশে যখন আপনার খুব ছোট ছিলেন, মনে থাকার কথা না, বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটতো, তখন এটা নিউজ করা হতো সবসময়, অমুকদের স্বীকৃতি দিয়েছে, অমুকদের সমর্থন ঘোষণা করেছে, এরকম একটা আর কি। ইউনুস বাংলাদেশে ইলেকশন হবে, যে সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রাইম মিনিস্টার, এটা ওই যে শেখ হাসিনার আমলে উনি যে পুরো পত্রিকার পাতা এটা বিজ্ঞাপন দিত না, 70-80 লাখ টাকা করে বিজ্ঞাপন দিত পুরো পেজ, ঠিক এরকম বিজ্ঞাপনের মতো লাগছে সেটা। এবং এই পুরো তার লোকটা পুরো আয়োজনে এই ধরনের কিছু কভারেজ নেয়া, আমরা এই জাতিসংঘ অধিবেশন আগে আমরা জানি ইউনুস লবিস্ট নিয়োগ করেছিল ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য, সেটা হয় নাই, সেটা ট্রাম্পের সাথে সাক্ষাৎ সাইডলাইন বৈঠক, সাক্ষাৎ কি সাইডলাইন বৈঠক হয় সেটা। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার পর্যন্ত যোগাযোগ করেছিল, অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারকে সে এলাও করে নাই, আর ইউনুসকে সে এলাও করেছে। এইটা প্রমাণের কি, এটা প্রমাণ করতে পারলে কি হবে বাংলাদেশ? না, এটা তো অবশ্যই উচিত, এবং আমাদের সবার আসলে এই ছবিটা এবং এই যে ফেক মানে এই ধরনের ভয়ানক ঘটনা, ক্রাইম যে মোহাম্মদ ইউনুস করে চলেছে, এবং এটা যেহেতু সবার কাছে তথ্য প্রমাণ আছে, সবার উচিত যে হোয়াইট হাউসে এটা আসলে মেইল করে বিষয়টা জানানো, মানে দৃষ্টিগোচর করা, আর যার যার এক্স হ্যান্ডেলে অ্যাকচুয়ালি ট্যাগ করে করে বিষয়টা আসলে প্রচার করা উচিত। কারণ যে মানুষটা বা যে অফিস এরকম ঘটনা ঘটাতে পারে, বাড়ি ভাই, তাহলে সে কি করতে পারে না? মানে অনেকে ওনাকে বলছেন যে প্যাথোলজিক্যাল লায়ার, আমি ওনাকে প্যাথোলজিক্যাল লায়ার বলি না, উনি আসলে প্যাথোলজিক্যাল লায়ার না, উনি একজন ভয়ঙ্কর ধুরন্ধর। প্যাথোলজিক্যাল লায়ার যে, সে কিন্তু ন্যাচারালি মিথ্যে বলে, সে বুঝেও না যে সে মিথ্যা বলছে, তাই না? কন্টিনিউসলি বলে। বাট ইউনুস মোটেও তা না, ইউনুস হচ্ছে একদম ভয়ঙ্কর ধুরন্ধর একটা ব্যক্তি, খুবই অসৎ মানুষ, এবং নিজেকে ছাড়া পৃথিবীর আর কাউকে সে বোঝে না। এটার হয়তো বা সাইকোলজিস্টরা কোনো টার্ম বলবেন, কোনো নাম হয়তো আছে, আমি জানি না। এবং মানে শুধু মিথ্যা যদি ভালোর জন্য হতো যে সেটা ঠিক আছে, একসেপ্টেবল হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে, উনি তো মানে একটার পর একটা ক্ষতি করে চলেছেন। এবং এই ক্ষতির হাত থেকে আপনারা বলবেন যে আমাদের কি দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কেন আমরা জানাবো, সে তার সাথে আমাদের কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে এই ছবির কানেকশন দিয়েই তো আমরা অ্যাটলিস্ট জানাতে পারি, কারণ এই মুহূর্তে আমাদেরকে উদ্ধার করবার জন্য, আমাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানানো উচিত, এবং তাদেরকে আমাদের পাশে পেলে আমাদের জন্য এই কাজটা অনেক বেশি আরো আমার মনে হয় যে সহজ হয়ে যাবে। সেই কারণে ওনাদেরকে জানানো উচিত, শুধুমাত্র ওনাকে না। মানে এটা একটা এক্সাম্পল যে যদি যে মানুষ মার্কিন প্রেসিডেন্টের সাথে ছবিটাকে এডিট করতে পারে, সেখানে নিজেকে ঢুকিয়ে দিতে পারে, সে পারে না এমন কোনো কিছু নাই। সো এটা বাকি যারা আছেন অন্যান্য কান্ট্রির বা আমাদের যত সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন আছেন, তাদেরকে জানানো উচিত, যত অফিস, যত সংস্থা, যা কিছু আছে। কারণটা কি, ওনাকে আমরা তো আসলে আমরা কোনো রিসার্চ টিম নিয়ে কিন্তু বসি নাই, সোশ্যাল মিডিয়াতে ছবি দেখে জুম করে বের করে ফেলেছে সবাই, তাই না? তো
এই একটা জাস্ট ছবি, এই ছবি যদি আমরা এরকম চুরি, এরকম ফ্রড আমরা এটা বের করতে পারি, তাহলে তার যে অ্যাক্টিভিটিস ওইটা নিয়ে যদি আমরা স্টাডি করি, ওইটা নিয়ে যদি কোনো একটা প্রতিটা কাজের পেছনে যদি এক একজন লেগে থাকে, তাহলে কত বড় বড় প্রতারণা বের হবে বাড়ি ভাই, আপনি চিন্তা করেন। এবং ইদানিং কিন্তু খুব শুনছিলাম যে চুরির মহোৎসব শুরু হয়েছে বাংলাদেশে, যে ঘুষের মহোৎসব শুরু হয়েছে। মোহাম্মদ ইউনূসের যে জনপ্রশাসন সচিব যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, নাম বোধহয় মোখলেসুর রহমান, আমি যদি ভুল না করে থাকি, যাকে অনেক আগে কিন্তু এবং দুর্নীতির দায় যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বা আর্লি রিটায়ারমেন্টে দেওয়া হয়েছিল, এরকম একটা কিছু। এবং সে কি করেছে, সে ডিসি নিয়োগে আমার বেশি লাগবে না, 5 কোটি হলেই চলবে। হ্যাঁ, এগুলো কিন্তু এখন বের হচ্ছে। তো অন্যরা বলছেন যে না, আপনাকে তো 10 কোটি করে দেওয়া হচ্ছে। ওকে, আমার টাকা পয়সার প্রতি বেশি লোভ নাই। দেখেন বিষয়টা, তাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আসিফ নজরুলের সম্পৃক্ততা, আসিফের সম্পৃক্ততা, মানে পুরো প্রশাসন, মানে টপ টু বটম প্রত্যেকে কিন্তু দুর্নীতিতে একদম নিমজ্জিত। শুধুমাত্র দেশীয় ভাবে না, দেশের, এবং দেখেন মোহাম্মদ ইউনূস কিন্তু 1 টাকাও ট্যাক্স দেয় না, কর দেয় না। 1 টাকা কর ট্যাক্স না দিয়ে এই যে আপনার জাতিসংঘে যে প্রমোদ ভ্রমণে তারা আসলেন, সেটার পেছনে আমাদের কিন্তু 700 কোটি টাকা গেছে। এই টাকা কিন্তু আমিও দিই, আমার পরিবার দেয়, আমার আত্মীয় স্বজন দেয়, আমার বন্ধুরা দেয়, পুরো দেশবাসী কিন্তু আমরা টাকা দিই, ট্যাক্স দিই। আমরা যারা ট্যাক্স দিই, আমাদের টাকাতে 700 কোটি টাকা। 104 জন লোক নিয়ে উনি ভ্রমণ করেছেন। হয়তো বলবেন যে বিগত সরকারের সময় তো বহর অনেক বড় থাকতো। আপনাকে একটু জানতে হবে, তারা কিন্তু সবাই নিজের টাকায়, যারা ব্যবসায়ী থাকতেন, আমি যেহেতু মিনিস্ট্রির কাজে যুক্ত ছিলাম, তো এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ওনার পরিবারে যারা এসেছেন তারা প্রত্যেকে নিজের টাকা এসেছে, তারা কিন্তু সরকারি টাকা আসেননি। তারা কিন্তু সরকারের আমাদের যে হোটেল ঠিক করে দিতাম সেখানে তারা থাকেননি। তো এই বিষয়গুলো আপনি দেখেন, যেখানে যাচ্ছে 2টো মেয়েকে নিয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছে, মানে কোনো লজ্জা নাই। আমরা এইসব মানে বসে বসে দেখছি, আমাদেরকে বাড়িতে এসে এসে খুন করে ফেলা হচ্ছে। আজকে আপনি দেখবেন যে এখানে একটা বাচ্চার লাশ, কালকে ওখানে লাশ। 6 বছর, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধারা পর্যন্ত রেপ হচ্ছে। আপনি তো কোনো দিক দিয়ে আপনি শান্তিতে রাখছেন না। আপনি আমার টাকা চুরি করছেন, আপনি আমার জানমালের নিরাপত্তা দিচ্ছেন না, বরং আপনার বাহিনী আমাকে এসে বাড়িতে এসে খুন করে নিয়ে যাচ্ছে, কিন্তু খুন করে ফেলছে। আপনি আমার ঘর লুট করছেন, আপনি আমার চাকরি খেয়ে ফেলছেন। 26 লক্ষ অলরেডি 1 বছরে তার চাকরি থেকে তাদেরকে বের করে দিয়েছে। আপনি আমার কল কারখানা থাকলে সেটা আপনি পুড়িয়ে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। সমস্ত কিছু করার পরে মানুষ কি চুপচাপ করে সহ্য করবে কি? মানে নিজের জীবনটা, এখনো যারা বেঁচে আছেন তাদের জীবনটা দিয়ে দেওয়ার জন্য অকাতরে। রুমা, এই যে ট্যুরটা, মনে করি এই ট্যুরের কত, আর আমি একটা শেয়ার করি, আমি ভুলে যাবো পরে। বাংলাদেশ থেকে বিখ্যাত একজন ফটো সাংবাদিক আমাদের জানিয়েছেন, দ্রিকের শহীদুল আলম আছেন কিন্তু নিউ ইয়র্কে, তাকে আমরা কোথাও ছবিতে দেখছি না। শুধু সে না, ওনারা হয়তো কোনো কাজ করছেন। আমরা এই প্রেস উইং এর তো 5 জনই চলে এসেছেন, 5 জনই। 5 জনের 2 জনকে কিন্তু আমরা কেউ দেখিনি। অপূর্ব জাহাঙ্গীর কোথায় আছে কেউ জানে না। আর একজন একটা মেয়ে, একটা মানে একজন নারী আছেন, স্মিতা, ডেইলি স্টারে কাজ করতেন। হ্যাঁ 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 হ্যাঁ, তিথি, রাইট? হ্যাঁ, ওনাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। ওনারা কোথায় আছেন কেউ জানে না। তাদের রোলটা কি, তারা কি কাজ করছেন? এটা যখন প্রশ্ন করা হয়েছিল, একজন প্রশ্ন করেছিলেন নিউ ইয়র্কে, তখন বলছেন যে এটা মানে এমন ভাবে ধমক দিয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজ চিন্তা করেছেন, যেটা মনে করেছি তাই তারা এসেছে। কিন্তু মনে করেছি এসেছি আমার টাকা, যে তুমি আসছো, তুমি যে কথাটা তুমি তোমাকে বলবা, যে তুমি যে আমার টাকা নিয়ে এখানে আসছো, কি কারণে আসছো, তার কাজটা কি উনি মনে করেছেন। আপনি কি উদ্ধত চিন্তা করেন, কত বড় স্পর্ধা চিন্তা করেন। এবং এটা বাংলাদেশের মানুষ চুপচাপ সহ্য করছে। আমি অবাক হচ্ছি আসলে, যে আমরা 18 কোটি মানুষ, কিন্তু এরা কয়জন বাড়ি ভাই সব মিলে। ওই অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নিউ ইয়র্কের সাংবাদিক ফরিদ তার নাম, তিনি প্রশ্নটা করেছিলেন। উনি একজন ধাতানি খেয়েছেন, প্রশ্নটার জবাব তো পাননি, ধাতানি খেয়েছেন। প্লাস হচ্ছে প্রেস সচিব বলেছেন ইউনূস নাকি মনে করেছেন এইখানে 5 জনই দরকার, এর জন্য তারা 5 জন। হ্যাঁ, কিন্তু ইউনূসের মনে করলে হবে না তো, ইউনূস তো আমার টাকা আসছে,
সো আমাকে ব্যাখ্যা দিতে হবে যে তুমি এই টাকাটা নিয়ে কোথায় কি করছো। তুমি যদি দেশের কাজও, তুমি তো দেশের কাজেই সেই বাহানা দিয়ে আসছো, তাই না? তা আমার জানার অধিকার আছে তো যে আমার টাকাটা তুমি কোথায় কিভাবে ব্যয় করছো। তোমার প্রমোদ ভ্রমণের টাকা তো আমি দিব না, তোমার ফুর্তির টাকা তো আমি দিব না, তোমার ফটোশপ, তোমার এডিট করার টাকা তো আমি দিব না, তাই না? পুরো পুরো যোগ্য একেবারে আপনার যেদিন এয়ারপোর্টে নামলো সেদিন থেকে এই পুরো আয়োজনের যে বিশৃঙ্খলা গুলা এবং বাংলাদেশে মারামারিটা তারা কিন্তু সম্পর্কে নিউ ইয়র্কে নিয়ে এসেছে তারা। এবং চিন্তা করেন, আমি বিএনপি জামাত অন্যান্য দলে যাদেরকে নিয়ে এসেছে তাদের কাজটাও কি সেটাও আমাকে জানতে হবে, আমাদের জানতে হবে সবাইকে। হ্যাঁ, তারা আসলে কি করছেন। আমরা একটা আশঙ্কা করছি, আমরা বোধহয় গত শোতে আপনার সাথে আমরা কথা বলেছি এটা নিয়ে, আপনার সাথেই তো, হ্যাঁ, যে যেহেতু ইউনুস থাকবে না, তো ইউনুস আমাদের দেশটা তো বিক্রি করে দিচ্ছে একদম। সো দেশ বিক্রি করে অন্যদেরকে নিয়ে এসছে এই কারণেই যে এরপরে কারা কন্টিনিউ করবে সেটাও অলরেডি ফিক্সড, তারা করে ফেলেছে যে তারা যেন এটা কন্টিনিউ করে, মানে এই যে দেশ বিক্রির যে প্রক্রিয়া এটা যেন কন্টিনিউ করে, এইটার জন্য এসেছে। এরকম একটা মিটিং দেখলাম, যেটা ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে, সেখানে মিটিং এ বসে আছে পিটার হাস। হ্যাঁ, তো আর এরা সবাই কিভাবে হয়? পিটার হাস তো বাংলাদেশ টিমের কোনো সদস্য না। সেটাই, এবং তারা কি এই মিটিং এর জন্য এখানে এসেছে কিনা সব মিলে কিন্তু অনেক প্রশ্ন। আমি যে বললাম যে আমরা কিন্তু জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখে কি একটা পোস্ট করেছে সেটা দেখে আমরা অ্যাকচুয়ালি নিজেরা চেষ্টা করে কিছু অসঙ্গতি তুলে ধরে আমরা বলছি যে এটা ফেক, এটা ফেক। আমাদের ওনার প্রতিটা অ্যাক্টিভিটিস যা কিছু হচ্ছে একটু বড় টিম করে, আসলে বড় টিমও না, যারা এই ব্যবসায় বিষয়ে বিশেষজ্ঞ বা কাজ করবেন, প্রতিটা অ্যাক্টিভিটিস এর পেছনে এরকম 8-10 জন করে করে যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু সমস্ত ফাঁকি আমরা আসলে ধরে ফেলবো। ধরতে হবে, শুনুন, ইউনুসের মাফ নাই। সে যদি মারাও যায়, ধরেন মানুষ তো মারা যাবে, মারা গেলেও তার কিন্তু বিচার হতে হবে, মানে এটার কোনো মাফ নাই। উনি যা করে রেখে গেল বাংলাদেশকে, উনি যা করে দিয়েছে বাংলাদেশকে, মানে উনিকে যতই আপনারা পাপেট বলেন, পুতুল বলেন, উনি তো সে পুতুল হয়েছে, উনি তো সে পাপেট হয়েছে। এবং ইউনিসের যে প্রিভিয়াস তার যে হিস্ট্রি, তার যে ক্যারেক্টার, তাতে উনি কখনো কোনো ভালো কাজ করেননি। কাজেই উনাকে কেউ জোর করে বন্দুক ঠেকিয়ে পাপেট বানান নাই, ওনাকে কেউ বন্দুক ঠেকিয়ে পুতুল হতে বাধ্য করেন নাই। উনি হয়েছেন, উনি হওয়ার পিছনে উনি আমরা জানি টাকা পয়সা সবকিছু মিলে, মানে একটা আপাদমস্তক একটা নষ্ট মানুষ, একটা জঘন্য মানুষ, আপাদমস্তক মানুষের একটা বিষয় ভালো থাকে, একটা কিছু ভালো থাকে, মানে আপনি দেখবেন না যে ওনার কোনোদিনও কোনো কিছু একটা পজিটিভ কাজ যেটা মানুষের কাজে লেগেছে। এই যে ক্ষুদ্র ঋণ দিয়ে উনি গরিবকে শোষণ করে আজকে উনি টাকার পাহাড় বানিয়েছে, শুধুমাত্র গরিবের পয়সা চুষে চুষে। আমি উনি সুদ করে, এগুলো আমি বাদই দিলাম। ও আরেকটা আপনার একটা ভিডিও, একটা প্রোগ্রামে উনি নিয়ে গেছে সাথে করে সেই ডিম আক্তারকে, আর ওই যে আমরা খুদে ইউনুস বলি যে এটা খুবই চতুর একটা মেয়ে যারা, দুজনকে নিয়ে গেছে। তো সেখানে উনি পরে হাসতে হাসতে বলছেন একটা প্রোগ্রামে যে আমি নাকি তালেবান করে ফেলেছি দেশে, এই দেখো আমার তো দাড়ি নাই। হ্যাঁ, তার মানে কি দেখেন, দুটো বিষয়। ওখানে কিন্তু আক্তার বর্ষা, সে দাড়ি তো আসলে অনেকেই রাখেন, শখ করেও রাখেন, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেটাকে অনুসরণ করে রাখেন। উনি তালেবান দাড়ি নাই, তার মানে হচ্ছে দাড়ি যারা রাখছেন তারা তালেবান, উনি কিন্তু বলে ফেলছেন। আক্তার কিন্তু সেখানে তারা, মানে এইটাকেও দেখেন মানুষের এই যে পছন্দ, এই যে শেমিং করাটা, এই যে বডি শেমিং করা, সেটাও কিন্তু উনি করে ফেলছেন। মানে একটা কুরুচি সম্পন্ন মানুষ। অনেকে বলেন যে সেন্স নেই, ওনার সব সেন্স আছে, সবকিছু উনি বুঝে শুনেই করে। কারণ আমরা সবাই জানি যে উনি ধার্মিক নন, উনি নাস্তিক। তার নিয়ে আমাদের কোনো ওনার একেবারে ব্যক্তিগত পছন্দ, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু উনি যখন একজন নাস্তিক মানুষ হয়েও উনি ধর্মটাকে এভাবে ব্যবহার করছে, যারা ধর্মান্ধ তাদেরকে ব্যবহার করছে একটা দেশকে শেষ করে দিতে, আমাদের 18 কোটি 20 কোটি মানুষকে শেষ করে দিতে, তখন তো আমরা এটা নিয়ে কথা বলবোই। ওই অনুষ্ঠানে এই যে আক্তার
তার দাদির বয়সী একজন ভদ্র মহিলা, হুম। উনি হ্যান্ডশেক করতে চেয়েছিল, রাজি হয় নাই। হ্যাঁ, এই যে আসলে হ্যাঁ, এটাই হচ্ছে আক্তাররা। হ্যাঁ, এটা নিয়ে আবার অনেকে প্রশংসাও করছেন, কিন্তু আমরা আক্তারের আরো অনেক ছবি দেখেছি। কিছু ছবি আছে, আমার কাছেও আছে, যে উনি একদম মানে হাত জড়িয়ে ধরেছেন একজন মহিলাকে, ও আছে। বা আক্তার আসলে যাদের সাথে কাজ করে, তো তুমি যদি তার সাথে হ্যান্ডশেক করতে রাজি না হও, তাহলে যারাদের সাথে তুমি রাজনীতি করছো কিভাবে? আপনি যদি মানেন, আপনি পুরোটা মানবেন। আপনি যদি কোরআন মেনে বাংলাদেশের মানে এখানে কোনো- কায়েম করতে চান, তাহলে আপনাকে এখনই প্রতিটা যা কিছু হচ্ছে সবকিছু মানতে হবে। রাজনীতি কোনো আংশিক রঙিন ছবি না, রাজনীতি এটা সম্পূর্ণ রঙিন ছবি। হ্যাঁ, আংশিক এবং রঙিন সবকিছু মিলে আপনাকে সবকিছু মানতে হবে। আপনি শুধুমাত্র স্টেজে সবাইকে দেখানোর জন্য আপনি হ্যান্ডশেক করছেন না, প্রথমত আপনি ওনাকে অসম্মান করলেন, বাংলাদেশকে অসম্মান করলেন। এবং এই যে আপনি দেখাচ্ছেন, আপনি হ্যান্ডশেকটা করলেন না, এটা আন্তর্জাতিক মহলে যদি আপনি বলি, আপনি এক এক ধারে বলছেন যে তালেবান আপনি কায়েম করতে যাচ্ছেন না, তাহলে এটা তাহলে কি? আচ্ছা, তাহলে মোহাম্মদ ইউনূস যে দাড়ির সাথে তালেবানের একটা সম্পর্কের কথা বলেছে, এটা তাহলে আক্তারকে নির্দিষ্ট করে বলেছে, am I right? এবং আপনি চিন্তা করুন, আক্তার সেটা হ্যান্ডশেক না করে, আক্তার সেটা হ্যান্ডশেক না করে ইউনূসের সেই বক্তব্যটাকে ও কিন্তু আরো বেশি মানে জোরালো করে দিয়েছে, যে ওকে হ্যাঁ। এমন ইউনূসের এই বক্তব্যটা, দাঁড়িয়ে সম্পর্কিত বক্তব্যটা চিন্তা করেন, আওয়ামী লীগ আমলে যদি কেউ বলতো, হুম। এতক্ষণে বাংলাদেশের হুজুররা দেশটা কিন্তু গরম করে ফেলতো। প্রফেসর ইউনূস বলে তারা সহ্য করে তারা সহ্য করে। এটা আরেকটা ব্যাপার রুমা, এই যে আচ্ছা আপনি নিউ ইয়র্কে না, বাড়ি ভাই, এটা মাওলানারা না, এটা আমাদের আসলে প্রতিবাদ করা উচিত। এটা তো এই ধরনের কথা তুমি বলতে পারেন না। আমার বাবার মুখে তো দাঁড়িয়ে আছে, তার মানে কি আমার বাবা তালেবান? আমার পরিবারের অনেকেরই তো দাঁড়িয়ে আছে, আমার ছেলেটাও তো ছোট ছোট করে দাঁড়িয়ে রেখেছে, আমার ছেলে তালেবান? আপনার পরিবারের মধ্যে দাঁড়িয়ে রাখেননি, নবীর সুন্নত কে সম্মান করে সেটা করেননি, অনেকে আছে না, তারা সবাই তালেবান? উনি তো এটা বলতে পারেন না। এটা শুধুমাত্র হুজুরদের বিষয় না, এটা আমাদের সবার বিষয়। এবং মোহাম্মদ ইউনূস নিজে তালেবান না, ঠিক আছে, বা ওই মতবাদ উনি বিশ্বাস করেন না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কিন্তু উনি হচ্ছেন আপাদ মস্তক একজন ভণ্ড, একজন নষ্ট মানুষ। তালেবানদের একটা আদর্শ আছে, সে আদর্শ নিয়ে তারা কিন্তু সেটা কায়েম করেছে, তারা সে শরিয়া আইন পালন করে সেই মোতাবেক তারা চলছে। ইউনূসের কি আছে? সে তো সেদিকেও নাই, তার কোনো আদর্শ নাই তো। ব্যবসায়ীদের আদর্শ থাকতে নেই, ব্যবসায়ীদের মূল বিষয় ব্যবসা করা, সেটাই আর কি। না, ব্যবসায়ীদের আদর্শ থাকে, সেও কিন্তু সব ব্যবসায়ী তো মানুষকে ঠকায় না, তাই না? তারাও এবং ব্যবসা করা তো সুন্নত সেখানেও কিন্তু তারা মানুষকে সাহায্য করে। দেখবেন আমাদের বড় রুমা, গতকালকে নিউ ইয়র্কের প্রটেস্টটা আপনি কিভাবে দেখেছেন? আমি কিন্তু বলেছিলাম বারবার করে যে শুধু আওয়ামী লীগের কথা আপনারা বলবেন না, ওখানে কিন্তু শুধু আওয়ামী লীগ ছিল না, শিল্পী ছিলেন, কবি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, সাহিত্যিক ছিলেন, ডক্টর ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, কে ছিলেন না ওখানে? প্রত্যেকে কিন্তু ইউনূসের প্রতি অনাস্থা, ইউনূসের যে সাঙ্গপাঙ্গ তাদের প্রতি অনাস্থা, এই ডাস্টবিন শফিকদের প্রতি অনাস্থা, এই জারাদের প্রতি অনাস্থা, আক্তারদের প্রতি অনাস্থা জানাতে সেখানে গিয়েছিলেন। এবং একটা খুব বাজে একটা ঘটনা ঘটেছে, আপনি দেখবেন কিনা, মানে বিএনপিকে আপনি যতই চেষ্টা করেন টেনে তোলার ক্ষমতা আপনার আমাদের কারণ নাই, কারণ শক্তিশালী একটা বিরোধী দল আমরা চেয়েছিলাম যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে। আমি সবসময়, আমি যখন বাংলাদেশে থাকতে টক শোতে যেতাম, আমি সবসময় বলতাম যে আমি চাই যে বিএনপির জনসমর্থন বাড়ুক তার কাজের মাধ্যমে, কারণ তাহলে আমাদেরও কিন্তু মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কি হয়, নিজেদের ভিতরে এক ধরনের আমার মনে হয় যে একটা আত্ম অহংকার, একটা মানে নিজেকে সমালোচনার ঊর্ধ্বে মানে এরকম একটা অবস্থান চলে আসে। সো সবসময় বিরোধী দল থাকলে একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে, তখন কিন্তু আমি কি করব, আমি আমাকে আরো ভালো কিভাবে করা যায় সে চেষ্টা করব। সেখান থেকে আমি বলতাম যে আমি চাই যে বিএনপির একটা শক্তিশালী অবস্থান তৈরি হোক। তো গতকাল বিএনপি সমাবেশ করছে ওখানে আলাদা করে একটা জায়গায়, তো বোঝা যাচ্ছিল না আমাদের মানে আওয়ামী লীগের একজন উনি ওখানে গিয়েছেন, ভুলবশত উনি ওখানে গিয়েছেন, উনি যে কিছুই করেননি, তার কিন্তু খুব বাজেভাবে তার গায়ে হাত তোলা হয়েছে, কেস হয়েছে, সংবাদ সম্মেলন হয়তো হয়েছে এখন বা হবে। সো এই যে আসলে বিএনপির চরিত্র, তো আমরা জানি যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যত এই ধরনের
ঘটনা ঘটেছে, যত মারপিট, যত লুটপাট, যত ওই যে হিংস্রতা, নারীদেরকে সম্মান, যত গালাগাল, অধিকাংশই কিন্তু করেছে 90% বিএনপি। সো মানে আমার আপনার আসলে ক্ষমতা নেই যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের হৃদয় নিয়ে তার উপর হামলা করে। ওটা একটা ঘটনা, হ্যাঁ ওইটা ঘটনা, ওটা আবার তাৎক্ষণিকভাবে নিউ ইয়র্ক পুলিশ ওই জঙ্গিটাকে ধরে ফেলেছে, ধরে আমরা দেখেছি যে কিভাবে পিটমোড়া দিয়ে তাকে তো গ্রেফতার করা হয়েছে। এবং এই যে এই ধরনের মানে চট করে যে গায়ে হাত তোলার একটা প্রবণতা, ধর আপনার সঙ্গে আমার কথা হচ্ছে না, এই যে আমরা যে কথা বলছি, আমাদের তো অনেক কথা কনফ্লিক্ট হতে পারে, বা আপনার সাথে আমরা যখন টক শো করতাম আমরা একই সাথে করতাম না, তা আমরা কি একজন একজনকে অমনি ধরে মেরে দিব? মানে এই যে ভেতরে পশু প্রবৃত্তি, মানুষের ভেতরে দুই ধরনের প্রবৃত্তি থাকে, ন্যাচারালি থাকে। একটাকে বলা হতো ফ্রেস্তীয় প্রবৃত্তি, মানে খুব ভালো, আর একটা হচ্ছে পশু প্রবৃত্তি। তো এই পশু প্রবৃত্তিটা আমার কাছে মনে হয় বিএনপির অধিকাংশই এই ধরনের নেতাকর্মী যারা, তাদের ভেতরে আসলে যেটা প্রকট হয়ে গিয়েছে, অথবা ছিল সুপ্ত অবস্থায় ছিল, যেটা সুযোগ পেয়ে এখন বেরিয়ে এসেছে, এবং এরাই হয়তোবা বিএনপি করে। তাহলে বাংলাদেশে বিএনপি করার তো কারণ থাকবে, কোন গ্রুপ থেকে বিএনপির জন্ম, কোথা থেকে হয়েছে, সবকিছু মিলে যদি দেখেন বিএনপিতে ভালো মানুষ আছে অবশ্যই, সবাই মারামারি করে না, কিন্তু আমাদের আসলে চোখে প্রকট হয়ে দেখা দিচ্ছে কিন্তু এরা, আমরা যখন তখন মারতে দেখছি। প্রফেসর ইউনূস যাদেরকে নিয়ে এসেছেন তারা তাকে পুরস্কার দিচ্ছেন। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তিনি জাতিসংঘের ভাষণে নির্বাচন সম্পর্কে শক্তিশালী বক্তব্য দিয়েছেন, মানে কনভিন্স ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। না, আমি আপনাদেরকে প্রথমে বললাম যে ওনাদেরকে বিনা কারণে নিয়ে আসেনি, শুধু বডিগার্ড হিসেবে নিয়ে আসেনি, ওনাদেরকে নিয়ে এসেছে যে নেক্সট নির্বাচনে একটা পাতানো খেলা হবে, যে খেলায় এরপরে তুমি দায়িত্ব গ্রহণ করবে, এবং তুমি দায়িত্ব গ্রহণ করলে আমি তোমাদেরকে যা কিছু, যে আমি তোমাদের কাছ থেকে যা কিছু নেব সেটা তুমি কন্টিনিউ করবা, এটা তো এখন পরিষ্কার। এবং ইউনূস থাকবে না, ইউনূসে তার যে কোনো দিন দেখবেন যে চলে এসেছে, এবং সেই তাকে যেন মারপিট ছাড়া তাকে দেশ থেকে যেন বের হবার সুযোগ দেওয়া হয়, সেটারও কারণও ছিল, সেই কারণেও নিয়ে এসেছে। সেই বৈঠকই হয়েছে, কারণ সব বৈঠক কিন্তু আপনি হয়তো জানবো, কোনো কিছু হয়তো লুকানো থাকবে না, একটু সময় লাগবে। এবং জামাত ইসলামীর যিনি এসেছেন তিনি নিউ ইয়র্কে সংবর্ধনা বক্তব্যে বলেছেন, ভারতের সাথে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে 50 লাখ যুবক অংশ নেবে। আচ্ছা, উনি তাহলে 50 লাখ যুবকের কথা বললেন কিভাবে? তার মানে কি 50 লাখ যুবক ওনার ট্রেনিং করে এসেছে অলরেডি, যুদ্ধের প্রস্তুতি, এবং তারাই জুলাই আগস্টে এই যে ঘটনাটা ঘটিয়েছে, এই যে এত ছাত্র জনতাকে হত্যা করলো। দেখেন আমরা এখন পর্যন্ত, যেহেতু আসলে আমাদের হাতে এই মুহূর্তে কিছু নাই, সর্বশেষ 782 জনের কথা বলা হচ্ছে, 782 জনের প্রত্যেকের কবর থেকে লাশ তুলতে হবে, তুলে কিভাবে তারা মারা গেছে, কোথায় আঘাতটা লেগেছে সব বের করতে হবে, প্রতিটা পোস্টমর্টেম করতে হবে, প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিচার করলে এটা হবেই, আজকে না হোক কাল হবে বাড়ি ভাই। আপনি দেখবেন যে এই প্রায় প্রত্যেককে হত্যা করেছে, এই যে 50 লাখের কথা বললেন, এই যে 50 লাখ এরাই করেছে, এবং তারা রীতিমতন ট্রেনিং প্রাপ্ত। আমরা শুনতাম না যে কেন অ্যারেস্টও তো হতো, ওই পাহাড়ে ট্রেনিং করছে, ওখানে ট্রেনিং করছে, আফগানিস্তান থেকে ট্রেনিং করে এসেছে, অমুক জায়গা থেকে ট্রেনিং করে এসেছে, আমরা মামুনুল হকের ছবিও দেখলাম সে আফগানিস্তানে। তো এরা কি বসেছিল দেশে? 5 আগস্টের এই যে একদম টার্গেট কিলিং গুলো কারা করেছে? তো ইউনূস দেখেন, একাধারে উনি নিজে ধর্ম বিশ্বাস করেন না, আর উনি খেলছেন কাদেরকে নিয়ে, উনি চলছেন কাদেরকে নিয়ে, যারা ধর্মান্ধ, যারা দেশটাকে ধর্মের নামে একদম নিঃশেষ করে দিতে চায়। তাদের যদি ভাষা বলি, তাদের আদর্শ বলি, তাদের চিন্তায় কিন্তু ঠিক আছে, কিন্তু আমি মনে করছি দেশটা যদি সেই আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র হয়, তাহলে এই দেশে আমি নিজেকে সেফ মনে করছি না বাড়ি হয়ে। যারা নিজেকে সেফ মনে করছেন না তাদের উচিত কিন্তু আসলে এখন শুধু মুখ খোলা না, তাদের আসলে এই ইউনূসকে টেনে হিচড়ে নেমিয়ে দিয়ে, এবং আর এর অধীনে কোনো ইলেকশন কিন্তু ফেয়ার হবে না, প্রশ্নই আসে না। ইলেকশন ফেয়ার হলে উনি কেন 3টা দলকে নিয়ে এসেছেন?
এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে পরবর্তীতে উনি এই 3 দলের হাতে ক্ষমতাটা ছেড়ে দিবেন। সেটারই কিন্তু আসলে মাস্টার প্ল্যান এখানে হয়ে যাচ্ছে। কার হাতে ছেড়ে দিবেন, কে কটা আসন পাবে, সব ফিক্স, যে ওনারা নিজেরা আবার মারামারিটা না করে, ভাগযোগ করে নিচ্ছে আর কি। নিউ ইয়র্কে হামলার শিকার যে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, ওকে আমরা আজকে এনেছিলাম। ওর কথায় বুঝতে পারলো যে এটা ছাত্রলীগের নেতা কর্মীরা শুধু দেশে না বিদেশেও নিরাপদ লাগে। আমার কাছেও হ্যাঁ এরকম আসে, কারণ যারা মানে এরকম খুন খারাপি করতে অভ্যস্ত, বা তারা সমস্ত কিছু প্রতিবাদ মানেই মনে করে হচ্ছে আপনাকে ধরে মেরে ফেলা। আপনার সঙ্গে যখন আমি যুক্তিতে পারবো না, আপনার সঙ্গে যখন আমি সততা হেরে যাব, সবকিছুতে হেরে যাব, তখন এই গোষ্ঠীর আসলে মানসিক অসুস্থ, মানে এটা মানে এর বাইরে কিছু ভাবতে পারে না। এরা খুন খারাপি করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ওরা দেশে বলেন বিদেশে বলেন, যে যেমন ওখানে যদি নিউ ইয়র্ক না হয়ে অন্য কোথাও হতো, আপনার কি মনে হয় যে শুধু ঘুষি মেরে ছেড়ে দিত? না। এবং এটা যদি নিউ ইয়র্ক না হয়ে অন্য কোথাও হতো, জেডাই রাসেলের সঙ্গে যেটা করা হয়েছে, ওটা শুধুমাত্র কিল ঘুষি বা ওরকম মারপিট করে ছেড়ে দিত? না, তাই না? তখন সেই টার্গেট ক্লিন করতো, বা যেটা করেছে পুড়িয়ে মেরে ফেলতো, যেটা ওরা তো পুড়িয়ে মারতে অভ্যস্ত। পুলিশদেরকে যে মেরে মেরে ঝুলিয়ে রেখেছে, আমরা গাজীপুরের যে মেয়র, তার যে সহকারী ছিলেন, তাকে যে মেরে ঝুলিয়ে রেখেছিল। তারপর আমরা আমাদের সৈয়দ আশরাফের বাসার যিনি কেয়ারটেকার ছিলেন, তাকে মেরে তারপর তার পরিবার, তো আমরা জানি যে আগুন দিয়ে পুড়িয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। অনেককে তোমরা পুড়িয়ে ওনারা মেরেছে। তো সব জায়গায় যে শুধু জামাতের 50 লাখ ছিল তা কিন্তু না, এখানে বিএনপির সম্পৃক্ততা ছিল, আমরা তো দেখেছি, প্রমাণও পেয়েছে। বিএনপি এরকম কিছু পেলেই অনেকে হয়তো বা লুটপাট করলে তখন সে কি করছে, দল থেকে সাময়িক বহিষ্কার করে দিচ্ছে। এই বহিষ্কার না বাড়ি ভাই, এরা হচ্ছে আপাতত মানুষের চোখে ধুলো দিচ্ছে। সবাই ফিরে এসেছে কিন্তু। হ্যাঁ, এই 3 দলের আসলে একটা জোট। এরা আসলে নামে এখন 3 দল, জামাত শিবির বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন। এরা বাংলাদেশটাকে ভাগ করে দিচ্ছে, বাংলাদেশটাকে সেল করে দিচ্ছে। সেই মানে যারা বিক্রি করে দিচ্ছে, সেই পার্টনার কে কত ভাগ নেবে, বেনিফিট কে কতটুকুন হবে। তো মেইন আসলে ইউনূস ছিলেন সামনে, ইউনূস এখন এদেরকে তার 3 ভাইকে মোটামুটি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আজকে ঢাকায় একটা লাইব্রেরি ভেঙে ফেলা হয়েছে। ঢাকায় অভিযোগ বলা হয়েছে যে এখানে স্বৈরাচারের দোসররা এখানে পড়তে আসে, এজন্য লাইব্রেরি ভেঙে ফেলা হয়েছে। তো স্বৈরাচারের দোসররা প্রতি শুক্রবারে কিন্তু জুম্মার নামাজে যায়, জুম্মার নামাজের পরে মিছিল বের করে এরা। কিন্তু মসজিদ গুলা কি ভাঙতে হবে তাহলে? মানে আমি এদের কাছে তো মসজিদ তো এদের শো পিস, মসজিদ তো এরা ব্যবহার করে। যদি সে প্রকৃত অর্থে, আপনি যদি ইসলাম ধর্মটাও মানেন, প্রকৃত অর্থে যদি আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন, আপনার তো এই ধরনের অধর্মের কাজ করার কথা না প্রতিনিয়ত। এদের কাছে ধর্মটা তো ব্যবসা। কাজে এরা যখন মসজিদকে যেভাবে ব্যবহার করবার প্রয়োজন, তখন তারা মসজিদকে সেভাবে ব্যবহার করবে। তাদের অনেক গোপন মিটিং সলা পরামর্শ তো মসজিদে হয়েছে বলে আমরা শুনেছি। সেখানে নিরাপদ মনে করে সেখানে বসে করেছে, সেখানে বসে খুনের প্ল্যান করেনি। তা সেটা কিভাবে করেছে? মসজিদে ধর্ষণ হয়নি বাড়ি ভাই? অসংখ্য ধর্ষণ হয়নি মসজিদে? কিভাবে? হ্যাঁ, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে সেটা কিভাবে করেছে তাহলে? তার মানে কি মসজিদটাকে সে কি আসলে যেটা মুখে বলে সেটা মনে প্রাণে বিশ্বাস করে না তো? তো এখন আমাদের দেশের মানুষ আসলে আমরা তো বাইরে, আমি আছি বাইরে, আপনি আছেন বাইরে, বহু কষ্টে দেশটা এই পর্যায়ে চলে এসেছিল। এবং আমি ফিরে যেতে চাই, আমার দেশে ফিরে যেতে চাই বলে আমি এত কথা বলি। যে এমন অবস্থা যদি চলে যায়, আমরা কিন্তু চাইলেও আর ফেরাতে পারবো না, খুব কষ্ট হবে। এখনো সময় আছে, তুলনামূলকভাবে কম রক্তপাত হবে এখন। এবং আমরা যদি এই ইউনূসের মুখোশটা বাইরের সবার কাছে তুলে ধরি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা দেশটা ফিরে পেতে পারি। এই পরিস্থিতিতে আমাদের মনে হয় সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত। মানে কোনো পক্ষ বিপক্ষ না, বাংলাদেশের পক্ষ নাকি বিপক্ষ, কোনো আওয়ামী লীগের পতাকা তলে কার আসতে হবে না, বাংলাদেশের পক্ষে আসেন।
বাংলাদেশের পক্ষে আসেন, দেশটাকে শত্রুমুক্ত করি। দেশটাকে শত্রুমুক্ত করার পরে আপনারা চাইলে একটা ফেয়ার ইলেকশন হোক, যে ক্ষমতা আসবে সে আসবে, ব্যাস। রুমা, আমরা শেষ করবো, শেষ করার আগে একটা কথা বলতেই হবে। নিউজ ফিড গুলা এই মুহূর্তে 6 লাভ একটা উইশ, শুভ জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন। আমি এখন তো উনি মানে সরকারে নাই, কিন্তু এত মানুষ তাকে উইশ করছে, আপনি কিভাবে, আপনার মনে আমাদের এখন সময় হয়নি, আরো কয়েক ঘন্টা বাকি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র বাতিঘর, এবং উনার আলোতেই আমরা এত বছর বাংলাদেশটাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছি, এবং আমরা ওনার দেখানো আলোতে আসলে পথ চলি। ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি যদি সুস্থ থাকেন। আপনার শৈশব থেকে কিভাবে শেখ হাসিনাকে প্রথম চেনেন আপনি, একটু শেয়ার করেন। প্রথম আমি যখন ওনাকে দেখেছি সেটা হচ্ছে উনি যখন প্রথম বাংলাদেশে এসেছেন, তখন আসলে আমি খুবই ছোট, আমি আমার বাবার কাঁধে চড়ে আসলে ওনাকে দেখেছি ফার্স্ট। এবং তারপর আমার বয়স যখন বোধহয় 6-7 হবে, এরকম হবে, তখন হচ্ছে ফার্স্ট সামনাসামনি আমরা কথা বলি। তো ফার্স্ট যখন কথা হয় তখন আমার মনে আছে আমার মা আমার এখানে একটা কপালে টিপ, কালো টিপ, বড় একটা টিপ, ঢাকায় না আপনাদের? না, আমাদের ওখানে। তো উনি তখন আমাদের বাসায় আসেননি, তার আগে আমাদের বাসায় এসেছেন, বাট তখন ভিড়, আমি ওনার সঙ্গে কথা বলতে পারিনি, বাসায় অনেক ভিড় ছিল। তো তারপরের বার উনি এরকম ডাক বাংলোতে এসছেন, তা আমি ওখানে গিয়েছি। তো আমি বললাম যে তুমি করে উঠতাম, তুমি চলো বাসায়, চলো, এখানে অনেক ভিড়। বলে যে এখানে তো তোমার বাসায় তো অনেক ভিড় হয়, দেখো না, তোমার বাসায় গেলে তো সব লোকজন ভরে যায়। তখন আমি বলেছিলাম, উনি এখন বলেন এই গল্পটা করেন, যে আমি লাঠি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকবো, তোমার কাছে কাউকে আমি ঘেঁষতে দিব না, সো তুমি ওখানে যে রেস্ট নিবা। তো উনি খুব হাসছিলেন। তখন আমি 3-তে পড়ি বোধ হয়, হ্যাঁ 3-4-এ পড়ি, বা আরো ছোট, আমার মনে করতে পারছি না। তো তখন সবার কাছে বলছিলেন এই শুনো। তা আমি তো খুব শুকনা ছিলাম যে ও কি করবে, যে এরকম লাঠি নিয়েও আমাকে সেভ করবে। তা এটা হচ্ছে আসলে প্রথম। এবং ওই যে আমি একটা কথা প্রায় বলি, যে ওই সময় অ্যাকচুয়ালি আমার বাবা মা আত্মীয় স্বজন, মানে আমার ফুপি খালামণি যারা আছেন, তারা কি করতেন, আমাকে আদর করতেন, সম্মান করতেন না। ছোট বাচ্চাকে আমরা কি করি, কিন্তু উনি আমার সাথে আদর করি, কিন্তু উনি আমার সঙ্গে যেটা করতেন, যার ফলে, কারণ তখন কিন্তু উনার পজিশনটা আমার কাছে আমি তো বুঝি না, বা ওটা আমি ফিল করার মতো বয়স আমার না, তাই না? আমি ওনাকে ওই ফুপি খালাদের মতো করেই দেখছি। তবে হ্যাঁ, আমি ছোটবেলা থেকে মিছিলে যেতাম, তো একদম ছোটবেলা থেকেই, মানে কোলে কোলে আমি গিয়েছি মিছিলে, যার ফলে আমি কম্পারেটিভলি রাজনৈতিক সচেতন কিছুটা ছিলাম আমার মানে মনে হয়। তো তখন উনি আমার সাথে বড়দের মতো করে, মানে মনে হতো কি আমি একজন বড় মানুষ, এইভাবে উনি আমার কথা শুনতেন একদম। এবং উনি আমাকে আলাদা করে সময় দিতেন, সব সময় একটা সময় রাখতেন আমার জন্য, মানে। এবং এরকম, মানে আমার মনে আছে যেরকম করে করে, আচ্ছা তারপর, হ্যাঁ তারপর কি হলো, তারপর কি করবে। তো ওই বিষয়টার কারণে উনি আমার কাছে ভেরি স্পেশাল ছিলেন, যে উনি অন্যদের মতো না, মানে উনি আমাকে শুধু আদর করেন না, উনি আমাকে একজন মানুষের মতন সম্মান করেন। একটা মানুষকে, আমরা একজন পূর্ণবয়স্ক মানুষকে যেভাবে আমরা ট্রিট করি, উনি আমাকে ঠিক সেইভাবে ট্রিট করতেন। মানে উনার কারণেই, মানে আমি উনার কর্মীর বাইরে আর কেউ না, এর বাইরে আসলে আমার আর কোনো মানে অস্তিত্ব নেই। এই কারণে মনে হয় বাড়ি ভাই জীবনে দুর্নীতি করতে পারিনি, পারবো না। এই কারণে বাড়ি ভাই কখনো এমন কোনো ভুল করিনি যেটাকে অপরাধ বলা যাবে, এবং করতে পারবো না। সচেতন ভাবে আমি কোনোদিনও কোনো দুর্নীতি করতে পারবো না। আমি তো কোনো টাকার পাহাড় করতে পারিনি, আমি তো ব্যবসা বাণিজ্য করিনি। আমাকে কেউ বলতে পারবে না আমি কোনোদিন কোনো তদবির বাণিজ্য করেছি। আমি তো প্রকাশ্যে বলছি, কেউ প্রমাণ থাকলে আমাকে দিক, কখনোই করিনি। আমি আমার ব্যক্তি জীবনে বলেন, আমার প্রফেশনাল জীবনে বলেন, রাজনৈতিক জীবনে বলেন, এমন কোনো ভুল করিনি যাকে অপরাধ বলা যায়। সেটা অ্যাকচুয়ালি শেখ হাসিনার কর্মী বলি সম্ভব হয়েছে। মানে আমি বললাম না যে উনার বাইরে উনি প্রচুর গল্প করতেন। একবার আমাকে 91 সালে, যখন আমি বড় হয়ে গিয়েছি, ট্রেনে পড়ি, আমাদের ওখান থেকে আমাকে তুলে নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন গাড়িতে। তো লম্বা রাস্তা, তো তখন রাস্তা অনেক খারাপ ছিল। তো আমি ছিলাম, উনি ছিলেন, আর চিটাগাংয়ের আখতারুজ্জামান বাবু বুঝেছে, আমরা একসাথে বসেছিলাম। তো পুরো রাস্তায় উনাকে আমি দেখেছি যে উনি মানুষের সাথে কিভাবে ট্রিট করছেন।
একদম গাড়ির গ্লাস খুলে খুলে প্রত্যেকের সাথে কথা বলছেন। যখন গোপালগঞ্জ শহরে গেলাম তখন দেখি অনেকের নাম জানেন, রিক্সাওয়ালার আপা আসসালামু আলাইকুম, মানে আমার মনে আছে একজন হকার এসে কথা বললেন, দেখি অনেকের নাম জানেন। ওনার বাড়িতে ওনার সাথে আমি অনেকক্ষণ ছিলাম, সেখানে ওনাকে আমি দেখেছি প্রচুর বই নিয়ে গিয়েছিলেন সাথে, প্রচুর বই। উনি কয়েকদিন ছিলেন তখন টুঙ্গিপাড়াতে ইলেকশনের পর পর। তো সেই ওনাকে মানে ওনাকে আমি আদর্শিকভাবে যেটা দেখেছি, ওনার সততা, ওনার ন্যায়পরায়ণতা, ওনার আচরণ, ওনাকে বাংলাদেশের মানুষের পালস বুঝবার যে ক্ষমতাটা, মানে ওনার ভেতরে যে আমি বলবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেটা অ্যাকচুয়ালি অনেক হাই, বাড়ি ভাই। আইকিউ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স দুটো মিলে আজকে শেখ হাসিনা, এবং আমরা আসলে চরম ভুল করেছেন। বাংলাদেশের মানুষ যে ভুলটা করেছেন তার খেসারত দিচ্ছেন, এবং আমরা ওনাকে সসম্মানে ওনার পজিশনে আবার বসিয়ে আমরা সেই ভুলের খেসারত দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ওনার সুস্থ এবং জীবন আসলে কামনা করি। উনি সুস্থ থাকলেই অ্যাকচুয়ালি আমরা সব ফিরে পাবো। অনেক ধন্যবাদ রুমা। আপনার গল্প শুনতে শুনতে অনেক দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, যেটা আপনি বলেন না এখানে। আপনি গোপালগঞ্জের মেয়ে, এর জন্য শৈশব থেকে এই সম্পৃক্তি, এবং আপনি না, হ্যাঁ, আমি আসলে বলি তাহলে, হ্যাঁ, আমি গোপালগঞ্জের, আমার বাবা আসলে আওয়ামী লীগের, ও আমি যখন ছোট তখন উনি বোধহয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এরকম কিছু। তো যেহেতু তখন আমাদের উপজেলা হচ্ছে মুকসুদপুরে, তখন হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায়, যার ফলে অবস্থা খুব একটা ভালো ছিল না। গোপালগঞ্জেও সবাইকে খুব স্ট্রাগল করতে হতো। তো তখন উনি আমাদের বাসায় আসতেন আর কি, যখন ওখানে যেতেন। তো সেখানে আমার সাথে আসলে ওনার সম্পর্কে শুরু। এবং এই রুমা সর্বশেষ ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ছিলেন। দূতাবাসে এই আমি বহুবার এই অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের যে কজন রাজনীতিবিদকে আমার খুব পছন্দ হয়, যাদের কথাবার্তায় আমি এক ধরনের পরিমিতি বোধ দেখতে পাই, তাদের মধ্যে যদি তালিকা করি, সেই তালিকার শীর্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। আমি প্রথম হোঁচট খাই যখন উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘে যে 6 জন রাজনৈতিক নেতা গেলেন, তাদের মধ্যে উনিও যেতে রাজি হলেন। এটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছিলাম এবং অবাকও হয়েছিলাম। বিএনপি এখানে কেন যাবে, এটা ছিল আমার প্রশ্ন। এবং তারও চেয়ে বড় প্রশ্ন ছিল, যদি বিএনপি যেতেই হয়, খোদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে কেন? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ওই প্রসঙ্গের মধ্যে শেষ হয়ে গেছে। নানা আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। কেউ প্রশংসা করেছেন এমন আমি এখনো শুনিনি, সমালোচনায় আমি বেশি শুনেছি। এবং খোদ বিএনপি অনেক নেতার সঙ্গে এই নিয়ে আমার কথা হয়েছে, খুব একটা হ্যাপি কাউকে আমি দেখিনি। তারপর উনি গিয়েছেন, নিশ্চয়ই নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে উনি গিয়েছেন, অথবা এমনও হতে পারে ওনার দলীয় প্রধান ওনাকে যেতে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটাও হতে পারে। আমি জানি না আসলে কি ঘটেছে, কিন্তু সাধারণ একজন মানুষ হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আমার একটা পছন্দ হয়নি। এরপর আর কি ঘটলো যে আজকে আলোচনা করতে হবে, সেটা হলো যে ওখানে যাওয়ার পর ওনারা কি করেছেন না করেছেন সব খোঁজখবর নিতেও চাইনি, দরকারও মনে করি নাই। কিন্তু শনিবার দিন, মানে 27 তারিখে, গতকালকে আমাদের সময়, গতকালকে তাদের সময় আরও একটু আগে, নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে নামে একটা অনুষ্ঠান হয়েছে। যারা নাকি বিদেশে আছেন আর কি, নন রেসিডেন্ট যারা আছেন, তাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে অনেকে বক্তব্য রেখেছেন। সেখানে প্রফেসর ইউনূস ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। উনি কথা বলেছেন। কেবলমাত্র রেজিস্টার্ড লোকরা ওখানে ঢুকতে পেরেছেন, যতটুকু আমি জেনেছি। তার মধ্যে প্রফেসর ইউনূসের সঙ্গে বাংলাদেশ থেকে যে সমস্ত পলিটিশিয়ান গিয়েছেন, তারাও সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, সেই কথাটা নিয়ে আজকে আলোচনা। তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উনি ওখানে ভূয়সী প্রশংসা করেছেন। প্রফেসর ইউনূস নানা ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করেছেন এবং সেগুলোর ব্যাপক প্রশংসা করেছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আচ্ছা, ডক্টর ইউনূস গত 1 বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন বলেন তো ভাই আপনি একটু। আমি একটু স্মরণ করার চেষ্টা করলাম উনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন। উনি খুব গুরুত্বপূর্ণ কাজ কি করেছেন? গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হতে পারে যে ওনার গ্রামীণের জন্য আগাম কিছু কর অব্যাহতি নিয়েছেন, তারপরে গ্রামীণের জন্য উনি একটা ইউনিভার্সিটি নিয়েছেন, মেডিকেল কলেজ নিয়েছেন নাকি এগুলি আরও করেছেন, গ্রামীণের জন্য আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, ওনার মামলাগুলিকে প্রত্যাহার করে নিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন। তারপরে আরও উন্নয়ন কী করলেন? আরও উন্নয়ন করেছেন, পোর্টটাকে লিজ দেওয়ার ব্যবস্থা করেছেন বিদেশি একটা সংস্থার কাছে উইদাউট এনি টেন্ডার, কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াই ওনার পছন্দ অনুযায়ী একটা প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার চেষ্টা করেছেন। উন্নয়ন আরও করেছেন, ইলন মাস্কের প্রতিষ্ঠানকে এখানে এনে তার ইন্টারনেটের ব্যবস্থা করেছেন, যেটা নাকি বাংলাদেশের অধিকাংশ গ্রাহকের মধ্যে হতাশা তৈরি করেছে। যাই হোক, সেটাও একটা উন্নয়ন ধরে নিচ্ছি। আর কি উন্নয়ন করেছেন উনি? সংস্কার নামে একটা ভজগোটো পাকিয়েছেন। উন্নয়নটা কোথায়? দেশের বেকারত্ব বেড়েছে। এইগুলোর ডক্টর ইউনূসের এই সমস্ত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন আমাদের মির্জা ফখরুল সাহেব। এবং তিনি আরও বলেছেন, আমি তার কথা একটু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনূসের কথায় বের হয়ে আসছিল, এটা উনি বলেছেন। এবং উনি আরও বলেছেন, প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। মানে জিয়াউর রহমান যে কথাগুলি বলতেন সেই কথাগুলি যেন ওনার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। উনি যখন কথা বলছিলেন ওনার কাছে মনে হচ্ছে আরে এটা তো জিয়াই কথা বলছেন। এবং উনি আরেকটা কথা বলে ওনার উচ্চারিত বাক্য, উনি বলেছেন ডক্টর ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন, দুনিয়া জোড়া তার সুনাম, তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল। আমি ডক্টর ইউনূসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি ডক্টর ইউনূসের মধ্যে দেখতে পাচ্ছেন। আর সমস্যাটা কি? কোনো নির্বাচনের দরকার কি? বিএনপির তখন উচিত হবে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন করা, অথবা তারা যে সামনে নির্বাচনটা করবেন সেই নির্বাচনে ডক্টর ইউনূসই তো বিএনপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হতে পারেন। কারণ যে ব্যক্তি এই দলটা প্রতিষ্ঠা করেছে তার প্রতিচ্ছবি যার মধ্যে আছে তিনিই তো তার দলের সবচেয়ে যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তারেক রহমান নয়, ডক্টর ইউনূস। কারণ আমি কখনো শুনিনি তারেক রহমানের মধ্যে কেউ জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পায়। ডক্টর ইউনূসের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ওনারা, এই দলের মহাসচিব ডক্টর ইউনূসের মধ্যে। মানে একটা দল, মানে আমি কি বলবো, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার মধ্যে উনি বিএনপির রাজনীতি করেন না, ওনার মধ্যে এরকম রাজনৈতিক দেউলিয়াত্ব কি করে ভর করলো আমি বুঝতেই পারি না। আর উনি যদি সেই রাজনৈতিক দলের মহাসচিব হন তাহলে সেই দলের মধ্যে কি অবস্থা হলো, এ দলের সাধারণ মানুষের মধ্যে রিয়াকশনটা কি জানেন? আমি আজকে বেশ কয়েকটা ফোন পেয়েছি, অনেকে আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে। তাদের এই রিয়াকশনগুলো শুনেই কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানটা আসলে করতে বসেছি। আমি এটা দেখার পর সকালে আমি এটা নিয়ে একটা আমার যে চ্যানেল আছে এই কথা চ্যানেলে, এই চ্যানেলে আমি একটা মানে জরিপ দিয়েছিলাম যে এই কথাটাতে মানুষ কি মনে করে। মানে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর এই যে কথাটা বললেন, এটা কি তার জিয়ার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন, নাকি উনি ইউনূসের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন, নাকি উনি ওনার নিজের দেউলিয়াত্বটা প্রকাশ করলেন? ৭৮% লোক বলেছে এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করলেন। ৭৮%। মির্জা ফখরুল দেউলিয়া হয়ে যাচ্ছেন দলকে নিয়ে নাকি একা একা? দেখুন এখানে প্রচুর কমেন্ট পড়েছে।
এবং যে সমস্ত কমেন্ট আমি এখানে দেখেছি, তার সঙ্গে যদি আমাকে যারা বিভিন্ন সময় ফোন করেছেন তাদের যে কমেন্টগুলো, আমি সব মিলিয়ে কিছু কমন কমেন্ট আপনাদেরকে আমি জানাতে চাই। যেমন কেউ লিখেছেন, দেখেন, ক্ষমতার লোভ মানুষকে কোথায় পৌঁছে দেয় তার প্রমাণ এই বক্তব্য, এটি দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। আবার লিখেছেন, তাহলে নির্বাচনের দরকার নাই, ইউনুসই থাকুক। আরেকজন লিখেছেন, দালালি বা চামচামের একটা লেভেল থাকে, ফখরুল সাহেব কোন লেভেলে পৌঁছেছেন, আমি সত্যিই খুব মর্মাহত। আরেকটা মন্তব্য, মির্জা ফখরুলের এই কথায় তৃণমূল বিএনপিতে হতাশার ছাপ পড়েছে এবং জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে বলে আমি মনে করি। আরেকজন লিখেছেন, মির্জা ফখরুলের এই বক্তব্যের মাধ্যমে তিনি মহাসচিবের পদের মর্যাদা হারিয়েছেন। আরেকজন লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি একজন জেন্টেলম্যান লোক ভাবতাম, কিন্তু ওনার মুখ থেকে এইসব কথা শুনে মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ওনার সেন্সলেস হয়ে যাচ্ছেননি। যাই হোক, এই যে কথাগুলি হয়েছে, আরেকজন লিখেছেন যে ইউনুসের হাত ধরা ছাড়া তো উপায় নেই, তার জন্য ফখরুল সাহেব আবার একটু তেল মারলেন। মূল কথা হলো তাদের নির্বাচন দরকার, যার জন্য নিজের অবস্থান যে কতটা নিচে নামাচ্ছে তা হয় ফখরুল সাহেব টের পাচ্ছেন না, পরে বুঝবে ইউনুস কি জিনিস। যাই হোক, আর সমালোচনা করে লাভ নাই, আমি কেবল আরেকটা বক্তব্য বলে শেষ করছি। আমাকে একজন লোক লন্ডন থেকে আমাকে ফোন করেছিলেন। এই ভদ্রলোক মাঝে মাঝে আমাকে বিভিন্ন ইস্যুতে ফোন টোন করেন, তার নিজস্ব মতামত বলেন। উনি ওনার পিতার রেফারেন্স দিয়ে বললেন যে ওনার বাড়ি নওগাঁ। উনি বলেছেন যে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, মানে 80-র দশকের কথা, 80-র দশকের একটু আগে, 78, 79 এরকম টাইমের ঘটনা, যে জিয়াউর রহমান তখন একটা খাল কাটার আন্দোলন করছিলেন। নওগাঁর আত্রাই থানার কালিকাপুর গ্রামের পাশ দিয়ে একটা খাল গেছে, সেই খালটা খননের জন্য জিয়াউর রহমান সশরীরে সেখানে গিয়েছিলেন। খাল কাটার কাজ শেষে দুপুরবেলা খাওয়ার আয়োজন করা হয়েছিল নওগাঁ ডিসি সাহেবের তত্ত্বাবধানে। ব্যাপক আয়োজন খাওয়া দাওয়ার। এটা দেখে জিয়াউর রহমান জিজ্ঞাসা করেছিলেন, এই যে ব্যাপক আয়োজন, এটা আসলে টাকাটা কোত্থেকে আসলো? ততক্ষণে কিন্তু জিয়াউর রহমান সাহেব হাতটা ধুয়ে খেতে বসবেন এই অবস্থায় ডিসি সাহেব বললেন, এটা সরকারি তহবিল থেকে টাকাটা দেওয়া হয়েছে। জিয়াউর রহমান আর সেই খাবারটা খাননি। উনি কেবল বলেছিলেন যে সরকারি ফান্ডের এভাবে অপচয় করবেন না। এটা হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমানের যারা প্রচণ্ড সমালোচক তারাও কিন্তু বলবেন জিয়াউর রহমানের সততা এই পর্যায়ে ছিল। আর তার সঙ্গে আপনি তুলনা করছেন সেই ব্যক্তির, যে ব্যক্তি 104 জনের বিশাল বহন নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েছেন। এদের পেছনে কি পরিমাণ বিপুল ব্যয়, এই ব্যয় কোত্থেকে আসছে? সরকারি ফান্ড থেকে আসছে। জিয়াউর রহমান যেতেন, মির্জা ফখরুল, আপনি জিয়াউর রহমানের সঙ্গে মন্ত্রিসভায় হয়তোবা ছিলেন না, আমি জানি না, আমার মনে নেই। একটু খোঁজ দিয়ে দেখেন না পুরোনো নথি ঘেটে। জিয়াউর রহমান যখন জাতিসংঘ সাধারণ পরিষদে যে কেউবার গিয়েছেন, কতজনের বহন নিয়ে গিয়েছিলেন? এবং জিয়ার সেই গমনগুলো কি বর্তমানে চেয়ে কম আলোচিত, কম ফলপ্রসূ হয়েছিল? আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? এইসব প্রবীণ রাজনীতিবিদের শুভবুদ্ধির উদয় হোক, এটুকু কামনা করা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই।